সাইবার ক্রাইম সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে হচ্ছে। এটা তো পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই প্রথম হলো এরকম তো নয়। এই দুর্নীতিটা যদি আজকে সাইবার ক্রাইমটা কেউ অন্য জায়গা থেকে ঘটিয়ে থাকে, তাকে তুমি জানবেটা কী করে না ঘটলে? ও তাদের বক্তব্যে কী হবে? মানুষের কাছে কোনো তাদের বক্তব্যের ভ্যালু নেই। শুভেন্দু অধিকারীর বক্তব্যের কোনো, ও নিজেকে দুর্নীতি থেকে বাঁচার জন্য বিজেপিতে গেছে। সত্যমা বিচার থেকে সঞ্জয় রায়ের বিচার চাই, এটা আমরা দেখলাম। তার মধ্যে কয়েক হাজার মিথ্যে। সিপিএমের এখন স্লোগান হবে এটা, হামারি নেতা কেসা হো, সঞ্জয় রায় জেসা হো। 6টার মধ্যে অন্তত 5টা জায়গায় সিপিএম নোটার সাথে লড়াই করছে। সম্প্রতিকালে দুর্নীতি নিয়ে নানান অভিযোগ উঠেছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে। এবার ট্যাব কেলেঙ্কারিতেও দুর্নীতির অভিযোগ রাজ্য সরকারে, অর্থাৎ এই রাজ্যের সরকার থাকাকালীনই ট্যাব কেলেঙ্কারি। কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা, ট্যাব কেলেঙ্কারি এটা তো একটা বাজে কথা। যে এটা একটা সাইবার ক্রাইম সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে হচ্ছে। এটা তো পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই প্রথম হলো এরকম তো নয়। একটা যেখানে দাঁড়িয়ে যদি এই ধরনের সাইবার ক্রাইম হয়, সেখানে যারা করছে, এরকমও হতে পারে পৃথিবীর অন্য কোনো প্রান্তে বসে আছে, মানে ভারতবর্ষেই নেই হয়তো। তো এই আজকে তুমি প্রকল্পটা সাকসেসফুল। 34 বছরে একটা সরকার ছাত্রছাত্রীদের জন্য কিচ্ছু করেনি। আমাদের সরকার ক্ষমতায় আসার পরে কন্যাশ্রী দিয়েছে, বিবেকানন্দ স্কলারশিপ দিচ্ছে, আমাদের সরকার ঐক্যশ্রী দিচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিচ্ছে। যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে এইবার বাজেটে কপি করেছে বলা যায় যে কেন্দ্রীয় সরকার, তার সাথে সাথে ট্যাবও দিচ্ছে। তাহলে একটা খুব সাকসেসফুল একটা প্রকল্প, যেটাকে করতে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় কোনো এই ধরনের সাইবার ক্রাইম হয়েছে। 16 জন অ্যারেস্ট হয়েছে, সিট গঠন হয়েছে। এবার যদি এর ভিতরে থেকে এই যে ট্যাবটা দেওয়া হচ্ছে, ট্যাবটা দেওয়ার ফলে আজকে কোনো ছাত্রছাত্রী তার অভিভাবকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছে, ভিতরের লোকও থাকতে পারে। অ্যাকাউন্ট নাম্বারটা হয়তো ওয়েবসাইটটাই হ্যাক করে কেউ করতে পারে। সেই ভারতবর্ষের কোনো ধরো জামতারা গ্যাং কোনো জায়গায় বসে করছে, বা পৃথিবীর অন্য মানে ভারতবর্ষের বাইরে থেকেও করতে পারে। কিন্তু আমি বলছি যে কোনো জায়গা থেকেই হতে পারে। তো এই ধরনের ক্রাইমটা হচ্ছে। তাহলে 16 জন অ্যারেস্ট হয়েছে, 786 জনের এখনও অবধি দেখা যাচ্ছে যেটা পুলিশ বলেছে যে তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। প্রত্যেকেই টাকা পাবে। আর যারা এর সাথে যুক্ত, তারা প্রত্যেকেই, যদি আজকে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কেউ যুক্ত থাকে, বা সুজন চক্রবর্তী বা মোহাম্মদ সেলিম ঘনিষ্ঠ কেউ যুক্ত থাকে, সবাই অ্যারেস্ট হবে। এবার ভিতরের লোকই যে আছে, এটা তো বলা যায় না। এটা তো দুর্নীতি নয় যে এর সাথে তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে দিলাম, শাসক দলকে জড়িয়ে দিলাম। একটা প্রকল্প যেটা এই মামাটি মানুষের সরকার, এই সরকারই করেছে, এবং একটা সাকসেসফুল প্রকল্প। সেখানে দাঁড়িয়ে তুমি বলে দিচ্ছ যে এখানে দুর্নীতি হয়েছে, এইটা সব জায়গায় দুর্নীতি হচ্ছে। আরে কিসের দুর্নীতি? আগে তো দেখতে হবে যে দুর্নীতিটা কখন তুমি বলবে। যে এই দুর্নীতিটা যদি আজকে সাইবার ক্রাইমটা কেউ অন্য জায়গা থেকে ঘটিয়ে থাকে, তাকে তুমি জানবেটা কী করে না ঘটলে? তুমি এই ঘটনাটা তো না ঘটলে তো সামনে এত বছর ধরে ট্যাব দেওয়া হচ্ছে, এই ঘটনা তো হয়নি। অ্যাকাউন্টে প্রত্যেকের অ্যাকাউন্ট, এখন এটা ঘটেছে, এই সাইবার ক্রাইমটা ঘটেছে, তার জন্য সামনে এসছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে বা যারা যুক্ত তাদের অ্যারেস্ট করা হবে। ভিতরের লোক নাও যুক্ত থাকতে পারে, আবার থাকতেও পারে। সমস্তটা বিষয়ে এখন প্রাথমিক তদন্ত এবং সিট গঠন করা হয়েছে। সবাই অ্যারেস্ট হবে, নিশ্চিন্তে থাকো। এবং যেখানে যারা যুক্ত আছে, এবং সেখানে সবাইকেই খুঁজে বার করা হবে, নিশ্চিত আমাদের সেই বিশ্বাস আছে। আচ্ছা, আমরা যতটা জানি যে তদন্তকারী সূত্র খবর, চোপড়া গোটা চক্রের আতুরঘর হিসেবে বলা হচ্ছে, এবং সেখান থেকে ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশ সব গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন স্থানীয় তৃণমূল নেতার ছেলে। কিন্তু বিষয়টা এটা যে 4 জনের মধ্যে একজনকেই হাইলাইট করা হচ্ছে যে কিনা তৃণমূল নেতার ছেলে। না, প্রথম কথা হলো যে কেউ একজন অপরাধী করছে। তৃণমূল কংগ্রেস এত দল, এবার তৃণমূল কংগ্রেসকে যে ভোট দেয়, সেই ভোটে ধরো যেখানে 50% মানুষ, 52% মানুষও তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। ও তৃণমূল কংগ্রেসের ভোটার, ও তৃণমূল কংগ্রেসের হয়ে কখনো একটা ব্যানার লাগিয়েছিল, একটা পতাকা লাগিয়েছিল। নাও, এবার ও দুর্নীতি করেছে, তৃণমূল কংগ্রেসকে দাগিয়ে দেয়। মানে এটা তো বাচ্চারাও এরপরে হাসবে এইসব শুনে। রাজনৈতিক বক্তব্য হচ্ছে না, রাজনৈতিক আক্রমণও হচ্ছে না, এই ব্যক্তিগত কুৎসায় সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসকে টেনে নিয়ে আসা। আরও কিন্তু ভোটে মানুষ বোঝে, এবং ভোটে মানুষের তার উত্তর দেয় তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিপুল ভোটের জয়যুক্ত করে। এই ধরনের অভিযোগের কোনো মানে হয় না। আমি আবারও বলছি, যদি কেউ যুক্ত, যারা করেছে ঘটনাটা, একটা সাইবার ক্রাইম একটা আমাদের খুব সাকসেসফুল একটা প্রকল্প, যেখানে ছেলেদের মানে স্টুডেন্টদের হাতে ট্যাব দিয়ে তুলে দেওয়া হচ্ছে। সেই টাকাটা নিয়ে নির্দিষ্টভাবে যেই অ্যাকাউন্টে টাকাটা ঢোকার কথা, সেই নির্দিষ্ট অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। সাইবার ক্রাইম হয়েছে, কে বা কারা করেছে, নিশ্চিতভাবে একটা বড় র্যাকেট আছে।
সেই র্যাকেটটার পিছনে চক্রান্ত এইটা খোঁজার চেষ্টা চলছে, সিট গঠন করে দিয়েছে, সিট নিশ্চিতভাবে খুঁজে বার করবে। তাতে যদি কেউ, আমি তো আবারও বলছি, ওই তৃণমূল কংগ্রেসের কোথায়কার কোন ব্লকের চোপড়ার কোন নেতা, আবার ধরো শুভেন্দু অধিকারীর সাথে সম্পর্কে কোনো যদি কেউ থাকে, বা ধরো আবার সুজন চক্রবর্তীর সম্পর্কেও কেউ থাকে, শুভেন্দু অধিকারী থেকে সুজন চক্রবর্তী যেই থাকুক, বা মোহাম্মদ সেলিম, কার ঘনিষ্ঠ থাকবে, আর তুমি যে এই যে তৃণমূল ঘনিষ্ঠটাও বলছো, যেই থাকুক, ক্রাইম হয়েছে, এটা এই ক্রাইমটাকে যথাযুক্ত ব্যবস্থা নিয়ে অলরেডি 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাদবাকি যারা যেখানে মাথা, এই লিঙ্কটাকে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে, নিশ্চিতভাবে খুঁজে বার করা হবে। আচ্ছা, এর পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন যে সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে হাসপাতাল কলেজে তৃণমূল কাটমানি। শুভেন্দু অধিকারী অনেক কিছুই দাবি করতে পারে, সব দাবির উত্তর দিতে হবে। শুভেন্দু অধিকারী বলছে যে এই ধরনের ঘটনা ঘটেছে, এবার মানে চিলে কান নিয়ে গেছে, আমি কানের মধ্যে হাত না দিয়ে আমি চিলের পিছনে দৌড়চ্ছি। কোনো জায়গায় যদি কোনোভাবে এই সিসিটিভি ইনস্টলেশন নিয়ে যদি কোনো জায়গায় কোনো যদি বেনিয়ম হয়ে থাকে, যদি আজকে দেখা যাবে যে কেউ নিয়েছে, কেউ এক্সট্রা টাকা, মানে যেটা রেট হওয়া উচিত তার চেয়ে বেশি টাকা খরচ হয়েছে, তাহলে উনি তো ডকুমেন্ট দিক, শুধু হাওয়ায় হাওয়ায় কথা ভাসিয়ে দিচ্ছি, এইখানে দুর্নীতি হয়েছে, এখানে দুর্নীতি হয়েছে, এখানে এত, আর এবং এখনও অবধি কোনো মিডিয়াতে কোনো ডকুমেন্টস দেখাতে পারলো না কেউ। কোনো মিডিয়া যে চালাচ্ছে, তোমার কাছে আজকে কোনো প্রিন্ট আউট আছে যে এইখানে এই এত টাকা খরচা হয়েছে, দেখিয়ে দেওয়া হচ্ছে এত টাকাতে এখানে এই মেডিকেল কলেজে এতগুলো হলে এত টাকা বরাদ্দ হয়েছে, 3 লক্ষ টাকা। আরে তার একটা টেন্ডার হয়, তার L1 হয়, লোয়েস্ট টেন্ডার যেটা, কে পেয়েছে, কত টাকায় দিচ্ছে, কতটা সিসিটিভি, তার অ্যাকাউন্টে কত টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে, এইগুলো একটা প্রসেস। এগুলো শুভেন্দু অধিকারী জানে না তা নয়, এখন তো নয়, বিরোধী দলনেতা যারা শূন্যের দিকে এগোচ্ছে সেই একটা দলকে পশ্চিমবঙ্গে যারা তাদের দলে গেছে, কিন্তু ও তো সরকারের দলে ছিল, মন্ত্রিত্ব মানে ভোগ করে এসছে, ও তো মন্ত্রী ছিল, ও তো জানে এই প্রসেসগুলো। ও তো এই বাজে কথাগুলো বলে লাভ কি? তুমি ডকুমেন্টস নিয়ে এসে কথা বলো, তোমাদের চ্যানেল আমায় ডকুমেন্ট দেখাও যে এই দেখুন এই অ্যাকাউন্টে এরা আজকে সিসিটিভি সাপ্লাই করেছিল, এতটা সিসিটিভির জন্য এই এত টাকা গেছে, এতে তার জন্য পার সিসিটিভিতে 3 লক্ষ টাকা খরচা হয়েছে, পার সিসিটিভিতে 1.5 লক্ষ টাকা খরচা হয়েছে, আমি দেখব কী দিয়েছে, নিশ্চিতভাবে আমরা মানতে হবে যে এখানে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, তখন কথা হবে। ওই চিলে কান নিয়ে গেছে, আর কান্নে না হাত দিয়ে আমি চিলের পিছনে দৌড়বো? তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য এই শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারীকে সাহায্য করছে কিছু মিডিয়া, ও তাদের বক্তব্যে কী হবে? মানুষের কাছে কোনো তাদের বক্তব্যের ভ্যালু নেই। শুভেন্দু অধিকারীর বক্তব্যের কোনো, ও নিজেকে দুর্নীতি থেকে বাঁচার জন্য বিজেপিতে গেছে, ওর বক্তব্যের কি মানুষের কাছে, ওর বক্তব্যের কি মূল্য আছে? এই প্রসঙ্গে একটা প্রশ্ন, যে আরজিকর কাণ্ডে নিয়ে আমরা জানি যে ইতিমধ্যে যে ট্রায়াল চলছে, যিনি মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তিনি কিছুদিন আগে প্রেজেন্ট ভ্যান থেকে চেঁচিয়ে বলেছিলেন যে বিনীত গোয়েল আমাকে ফাঁসাচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে এবার রাজ্যপাল তিনি রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে যে এই রাজ্যে আইপিএস অফিসার বিনীত গোয়েল নিয়ে রাজ্যের কি অবস্থান রয়েছে। এই রাজ্যপাল কি একটা মানে নিজের বিরুদ্ধেই নিজে কোনো রিপোর্ট চেয়েছে যে ওনার বিরুদ্ধে যেটা শ্লীলতাহানির অভিযোগ আছে, দুটো অভিযোগ আছে, একটা মানে রাজভবনের একটা স্টাফের আর একটা অন্য আরেকজনের, তো ওইগুলোর একটা রিপোর্ট হোক না, জনসমক্ষে একটু দেখুক না, একটু মানুষ দেখুক রিপোর্টটা, আসল রিপোর্টটা কী। উনি একটু এইসব বিষয় নিয়ে নৈতিক দায়িত্ব নিয়ে রাজ্যপাল পদটা তাকে ছেড়ে দেওয়া উচিত। শ্লীলতাহানি, নারী নির্যাতনের মতো ঘটনা রাজ্যপালের এগেনস্টে উঠছে, শ্লীলতাহানির মতো অভিযোগ রাজ্যপালের এগেনস্টে দুটো অভিযোগ উঠছে, রাজ্যপালের আগে সেটার উত্তর দিক। রাজ্যপাল এইসব মানে রাজ্যপালও আমি বুঝতে পারছি না সঞ্জয় রায় কী বলছে, একটা ধর্ষক খুনির কথা আমি বুঝলাম না। সিপিএমের এই মুহূর্তে বামপন্থীদের অবস্থা বা বিজেপির অবস্থা পশ্চিমবঙ্গে, এদের নেতা খোঁজার লোক নেই, এদের মুখ নেই। এখন সঞ্জয় রায় না এদের পোস্টার বয়, সঞ্জয় রায় না এদের নেতা, আমি মানলাম, চলো একটা সঞ্জয় রায় ধর্ষক খুনি, মানে সঞ্জয় রায়ের হয়ে বিকাশবাবুরা দাঁড়াবে, লড়বে, মানলাম, এতটুকু অবধি ঠিক ছিল। রাজ্যপাল সে সঞ্জয় রায় কী দাবি করছে, একটা ধর্ষক খুনি, সে বলছে, সে কার নাম বলছে, কী নাম বলছে, চাই নিয়ে হবে। সঞ্জয় রায় যাকে সিবিআই কেন্দ্রীয় সংস্থা সমস্ত কিছু দেখে, ফরেন্সিক রিপোর্ট, বিভিন্ন সমস্ত রিপোর্ট সমস্ত কিছু দেখে লোয়ার কোর্টে জমা দিয়েছে, শিয়ালদা কোর্টে, এবং এই যে মনিটরটা করছে সুপ্রিম কোর্ট, কোনো কিছুই তো আটকানো যাবে না, লুকানোও যাবে না। অদ্ভুত সেই রাজ্যপাল, একটা ধর্ষক খুনি যাকে প্রধান অভিযুক্ত বলে কলকাতা পুলিশ ধরেছিল, যাকে প্রধান অভিযুক্ত বলে সিবিআই চার্জশিট দিল,
তার হয়ে সওয়াল করছেন কিনা রাজ্যপাল, তার কথা, ধর্ষকের কথা, রাজ্যপালের কথা। ধর্ষকের কথা, সিপিএমের কথা অবধি ঠিক ছিল। আমি জানি না, মানে সিপিএমের সাথে বিজেপির সাথে সাথে রাজ্যপালেরও পোস্টার বয় যদি এখন এই সঞ্জয় রায় হয়, খুব ভালো। আমরা দেখছি, বাংলার মানুষ দেখছে, কখন মানে বিচার চাই করতে করতে তিলোত্তমার বিচার চাইটা কখন সঞ্জয় রায়ের বিচার চাই হয়ে গেল। এটা আমরা 3 মাসে দেখলাম, মানে 3 মাসের এই যে জার্নিটা, তিলোত্তমা বিচার থেকে সঞ্জয় রায়ের বিচার চাই, এটা আমরা দেখলাম। তার মধ্যে কয়েক হাজার মিথ্যে, তার সাথে কয়েক হাজার ফেক নিউজ, এবং তার সাথে সাথে এটা শেষ পর্যায়ে চলছে যে সঞ্জয় রায় আমাদের নেতা। এই আরজিকর কাণ্ডেরই 100 দিন পূর্ণি হতে চলেছে আগামী 21শে নভেম্বর, এবং সেই দিন পূর্ণিতেই সিপিএমের তরফ থেকে সিজিও কমপ্লেক্স অভিযান রেখেছে। না, সিপিএম আগে ঠিক করুক, তন্ময় ভট্টাচার্যের অভিযানটা ঠিকঠাক হয়েছে তো? উনি তো শুনলাম কোন কমিটির কাছে গেছে, তো ওই অভিযানটা আগে ঠিকঠাক করুক। ওই অভিযানটা কি কোলে বসে হয়েছে না কোল থেকে নামিয়ে হয়েছে? সিপিএম আগে এই কোলের অভিযানটা করুক, তারপরে সিপিএম এইসব সিপিএম বলছে। দেখুন, সিপিএম একটা অদ্ভুত দল। সিপিএম জনতার চার্জশিট দেয়, সিপিএম জনতার আদালত বসায়, কিন্তু সেই জনতা যখন ভোট আছে সিপিএমকে ভোট দেয় না। তার মানে এই জনতাগুলো কারা? এই জনতাগুলো হলো তন্ময় ভট্টাচার্যের মতো লোকরা। এই জনতাগুলো কারা? এই জনতাগুলো ওই উই ওয়ান্ট জাস্টিস বলা রাত দখলের বেরিয়ে কৃষ্ণনগরে ওই ধর্ষণ করা, খুন করা জনতা। এই জনতাদের দিয়ে সিপিএম একটা স্বপ্ন দেখছে, সিপিএমের নেতাকে হামারি নেতা कैसा हो সঞ্জয় রায় जैसा हो। সিপিএমের এখন স্লোগান হবে এটা, হামারি নেতা कैसा हो সঞ্জয় রায় जैसा हो। সিপিএম এখন এইসব বলবে। সিপিএমের হয়ে এবার বিকাশবাবু দাঁড়াবে সঞ্জয় রায় হয়ে। নেক্সট স্টেপ বলছে বিকাশবাবু, দেখোনি তুমি ওই বিকাশবাবু বলছেন যে সঞ্জয় রায় বলেছেন এরা, তার মানে কী আছে? মানে ও সঞ্জয় রায়ের বক্তব্যটাই সিপিএম এখন ধ্রুব সত্য ধরে নিয়েছে। যাদের একটা দর্শক খুনি সিবিআই চার্জশিটে বলছে, প্রমাণ দিয়ে বলছে, তাকে তার বক্তব্য নিয়ে এত লড়াই, তার হয়ে কে এই দলটা কী অভিযান করবে আর কী অভিযান করবে না, তাতে কি বাংলার মানুষের কিছু যায় আসে? বাংলার মানুষের কিছু যায় আসে না। সিপিএম দেখবে এত কিছু বলার পরেও, এই যে আরজি করে 3 মাস পরে, তারপরে তো উপনির্বাচন হলো 23 তারিখে, দেখবে বেশিরভাগ জায়গায় 6টার মধ্যে অন্তত 5টা জায়গায় সিপিএম নোটার সাথে লড়াই করছে। নোটা আগে না সিপিএম আগে, কোনো ধরো ফার্স্ট রাউন্ডের পরে নোটা এগিয়ে রয়েছে, দ্বিতীয় রাউন্ডের পরে আবার সিপিএম এগিয়ে গেল, আবার তৃতীয় রাউন্ডের পরে আবার সিপিএম পিছিয়ে পড়লো নোটার থেকে। এরকম হবে। সিপিআইএম এমএলকে নৈহাটিতে সাপোর্ট করেছে নকশালদের। তো এই ধরনের আমাদের এইসব বক্তব্য শুনে লাভ নেই। ওরা আবার অভিযান করুক, অভিযান ওদের ভালো, ওরা ওই সিঙ্গারা চপ খায়, আর তারপরে তন্ময় ভট্টাচার্যরা ওই সব করে, কাণ্ড কারখানা করে। আচ্ছা, এই ঘটনার প্রেক্ষিতে আরও একটি ঘটনা যেটা আমরা দেখলাম, যে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে, এবং এই বিষয়কে নিয়েই শ্রেয়া অরিজিৎকে সিলেক্টিভ বিপ্লবী বলে কটাক্ষ কুণাল ঘোষের। একদম ঠিক। নারী নির্যাতনের মতো ঘটনা কলকাতায় বসলে প্রতিবাদ হবে, আর মুম্বাইতে হলে তোমার কর্মস্থল বলে তুমি প্রতিবাদ করবে না, তখন তোমার মুখে তুমি কুলু পেটে রাখবে। এটা তো হতে পারে না। প্রতিবাদ তো সব ক্ষেত্রেই হবে, সিলেক্টিভ হবে কেন? আজকে সঞ্জয় চক্রবর্তীকে অ্যারেস্ট করা হলো মুম্বাই থেকে, যার সাথে অ্যারেস্ট হলো সেও একজন সঙ্গীত শিল্পী, এবং শ্রেয়া ঘোষালের সাথে বিদেশে কনসার্টে যায়। তাহলে যখন তোমার পরিচিতর বাড়ি থেকে একজন অপরাধীকে গ্রেপ্তার করা হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করা হচ্ছে তোমার সাথে ঘনিষ্ঠ একজনের বাড়ি থেকে, তোমার তো একটা মিনিমাম স্টেটমেন্টটুকু থাকবে। স্টেটমেন্ট কোথায়? প্রতিবাদ তো পরে, আমি ভুলে গেলাম প্রতিবাদ, স্টেটমেন্টটুকু নেই শ্রেয়া ঘোষালের। একটা গান, শ্রেয়া ঘোষাল কলকাতায় এসে গান গাইছে, খুব ভালো কথা, নিশ্চিতভাবে গান হবে, এবং শ্রেয়া ঘোষালের গানটা আমার ভালো লেগেছে, বলতে কোনো অসুবিধা নেই। নিশ্চিতভাবে নারী নির্যাতনের ওপরে তুমি যদি গান গাও, সেটা আরজিকর হোক বা যাই হোক, এটা তো নিশ্চিতভাবে ওয়েলকাম। অরিজিৎ সিংও যে গানটা গেয়েছে, ভালো গান, ওয়েলকাম। কিন্তু তোমাকে তো সেই গানটা তো মুম্বাইয়ের ক্ষেত্রেও গাইতে হবে। তোমার কর্মস্থল, ওখানে আর কাজ পাবে না, মুম্বাইয়ের চিত্রটা তুলে ধরলে সেখানে আমার কাজ পেতে অসুবিধা হবে, এটা তো হতে পারে না। তাহলে বুঝে নিতে হবে যে তুমি সিলেক্টিভ, না হলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে।
একমাত্র পশ্চিমবঙ্গেই গণতন্ত্র আছে, এই প্রতিবাদগুলো করা যায়। যে কোনো ধরনের ঘটনা আমরা কি প্রথম দিন থেকে বলে আসিনি? আর মানে আরজিকরের ঘটনায় আমরা কি প্রতিবাদ করিনি? আমরা কি রাস্তায় নামিনি? তৃণমূল কংগ্রেসও কর্মসূচি করেছে, সিবিআইকে দ্রুত চার্জশিট দিতে বলেছে, আমরা তো বলেছি দোষীর ফাঁসি চাই। তা আমরা তো পরিষ্কার এই আমাদের স্ট্যান্ডগুলো ক্লিয়ার রেখেছি, তা তোমাদেরও তো স্ট্যান্ডগুলো ক্লিয়ার রাখতে হবে। শ্রেয়া ঘোষাল হোক, অরিজিৎ সিং হোক বা অভিজিৎ বাবু হোক, যারা গায়ক অভিজিৎ বাবুর কথা বলছে, তাদের প্রত্যেকের উচিত যে প্রতিবাদ তুমি যদি করো এই ঘটনারও করতে হবে, আর যদি তুমি প্রতিবাদ না করো তাহলে বুঝে নিতে হবে যে পশ্চিমবঙ্গেই একমাত্র গণতন্ত্র আছে এবং তোমরা সিলেক্টিভ প্রতিবাদ করো। যেখানে নিজের স্বার্থে ঘা লাগতে পারে মুম্বাইতে প্রতিবাদ করলে, সেক্ষেত্রে তোমাদের মুখে কুলু পেটে থাকতে হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।